আপনারা জানেন যে আজকে সারা ভারতের এক যুগপুরুষ, এক মহাপুরুষ, এক উজ্জ্বল ব্যক্তিত্ব, যিনি ভারতের স্বাধীনতার সময়ে এবং স্বাধীনতার পূর্বে ভারতবর্ষের বুকে রাজনীতিতে এবং সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি হলেন বি.আর. আম্বেদকর। আজকে এই বি.আর. আম্বেদকরের 135তম জন্মদিন ভারতবর্ষে পালিত হচ্ছে এবং তার সম্পর্কে আমাদের আজকে অবগত হওয়ার দিন এবং তাকে আমাদের সঙ্গে নিজেদের একাত্ম হওয়ার দিন। এবং আপনারা জানেন যে ভারতবর্ষের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে অভিশপ্ত একটা ব্যবস্থা হচ্ছে জাতপাত ব্যবস্থা, বর্ণভেদ। এই বর্ণভেদের হাত থেকে 85% মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদেরকে মুক্ত করার জন্য তিনি যে প্রয়াস চালিয়েছিলেন, তার যে কর্মধারা ছিল তা কিন্তু গুরুত্বপূর্ণ। আম্বেদকর নিজে একজন মাহার পরিবারের, বিশেষ করে দলিত পরিবারের সন্তান হয়েও কি কঠিন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাকে জীবন অতিবাহিত করতে হয়েছে এবং তাকে লেখাপড়ার সময় তাকে কি কঠিন পরিস্থিতির মধ্যে এই বর্ণভেদ, অস্পৃশ্যতার যন্ত্রণাকে মাথায় নিয়ে তিনি জীবন ধারণ করেছিলেন, সেই ইতিহাস আজকে অবগত হওয়ার দিন। এবং বুঝতে হবে এটা যে স্বাধীনতার এই 77-78 বছর পরেও আমাদের ভারতবর্ষ এখনও জাতপাত মুক্ত নয়, অস্পৃশ্যতা থেকে মুক্ত নয়। এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমাদের কীভাবে সংগঠিত করা দরকার এবং জাতপাতকে রেখে দিয়ে দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা হতে পারে না। এবং অনেকে মনে করেন যে এই যে এসসি, এসটি, ওবিসি, এই যে নিম্নবর্গীয় সমাজের মধ্যে কেন অধিকার প্রতিষ্ঠিত হবে, এ নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, কারণ তারা ইতিহাস সম্পর্কে তাদের অবগতি নেই এবং এটা তাদের উপেক্ষার বিষয় নয়, এটা উপেক্ষা করার বিষয় নয়। গভীরভাবে অধ্যয়নের মধ্য দিয়ে আম্বেদকরকে যদি চিনতে পারা যায়, এই আম্বেদকরের জীবনের ইতিহাসকে যদি তারা কেউ পাঠ করেন, তাহলে বুঝতে পারবেন হাজার হাজার বছর ধরে, বিশেষ করে ঋগ্বেদের কাল থেকে আপনারা জানেন যে ভারতবর্ষের আর্যরা যখন বিদেশ থেকে ভারতবর্ষে ঢুকলো, তখন আর্য অনার্যদের মধ্যে তীব্র সংঘাত হয় এবং সেই সংঘাতের মধ্য দিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়, বৈদিক সভ্যতা তৈরি হয়। খ্রিস্টপূর্ব 500 থেকে 1000 বছর পূর্বে ঋগ্বেদ তৈরি হয়। এই ঋগ্বেদের সূক্ত থেকেই এই সূত্রপাত, যে জাতপাতের বিন্যাস শুরু হয় এবং সেই জাতপাতের বিন্যাসের প্রথম সূত্রটা থেকেই যেটা বলা হয় যে ব্রহ্মার মুখ থেকে তৈরি হয়েছিল ব্রাহ্মণ, হাত থেকে তৈরি হয়েছে রাজন্য অর্থাৎ ক্ষত্রিয়, উরু থেকে তৈরি হয়েছিল শূদ্ররা, বৈশ্য, এবং শূদ্ররা তৈরি হয়েছিল পা থেকে অর্থাৎ চরণ থেকে। এই যে তত্ত্ব, এই যে সূক্ত, সেই সূক্তকে নানা রামায়ণ, মহাভারত, পুরাণ, মনুস্মৃতি এসবের মধ্য দিয়ে এমনভাবে বর্ণিত করা হয়েছে, যার ফলে জাতপাতের বিন্যাস একটা দৃঢ়বদ্ধ হয়ে ভারতবর্ষে জগদ্দল পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে। এবং সেখানে এমন অস্পৃশ্যতা, অর্থাৎ দুভাবে ভাগ করা হলো। ঋগ্বেদ থেকে বলা হলো বংশসূত্রে, অর্থাৎ বংশানুক্রমে হচ্ছে শূদ্রদের জন্ম হবে, আর হচ্ছে তাদের কাজ হচ্ছে এই উপরের তলার যে 3 বর্ণ তাদের সেবা করা, তাদের সুখ সুবিধার জন্য সমস্ত তাদের ব্যবস্থা করা। আর শূদ্রদের জন্য কোথাও কোনো অধিকার রাখা হলো না, উচ্ছিষ্টভোগী, এবং সর্বোচ্চ থেকে কোনো জমির অধিকার নেই, কোনো শাস্ত্র পাঠদানের অর্থাৎ শিক্ষার অধিকার নেই। এটা হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে চলতে লাগলো। এবং এমনকি এমন অবস্থা হলো, রাস্তা দিয়ে যদি শূদ্র মানুষ যান, তাকে ঘন্টা পরে যেতে হতে, যে শূদ্র যাচ্ছে সেই জায়গায় অপবিত্র, এই অশুদ্ধ, এর বিরুদ্ধে গান্ধীজিকেও লড়াই করতে হচ্ছে এবং গান্ধীজির সঙ্গে এই আম্বেদকরকেও পুরো সংঘাত করতে হয়েছে। এবং আপনারা জানেন 1923 সালে বোম্বে হাইকোর্টে যখন একটা কেস বা একটা আদালতে গড়ালো যে মানুষের জলপান করার অধিকার, এবং অস্পৃশ্যত মানুষরা সমস্ত জায়গা থেকে জলপান করতে, কুয়ো থেকে জলপান করতে পারতেন না। প্রথম অধিকার দেওয়া হলো, সেই অধিকার আইনগতভাবে দেওয়ার পর দেখা গেলো কার্যকর করা হচ্ছে না। 1926 সালে 1924 সালে তিনি তীব্রভাবে নামলেন যে আইনি অধিকার দিতে হবে, অর্থাৎ জাতপাতের অধিকার, জাতপাতকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য
যদি পদ্ধতিতে আইনি পদক্ষেপ নিতে হবে, এবং কুয়োতে, বিশেষ করে সরকারি কুয়োতে, আদালতে, অফিসে, বিভিন্ন জায়গায়, বিশেষ করে হাসপাতালে, চিকিৎসা কেন্দ্রে জল পানের অধিকার সকলের রয়েছে। স্কুলে, বিদ্যালয়ে এই অধিকার প্রতিষ্ঠাতা হলো, কিন্তু বাস্তবায়িত হলো না। এবং বিদ্যালয়ে যখন পড়তেন, ওই মাহার পরিবারের সন্তান এই আম্বেদকর বিদ্যালয়ে যখন পড়তেন, সেই পড়ার সময় তাকে যে অবর্ণনীয় যন্ত্রণার মধ্যে জ্বালাতে হয়েছে, অস্পৃশ্যতা হওয়ার কারণে, সেই তথাকথিত অস্পৃশ্যতা হওয়ার কারণে তাকে জল স্বাভাবিকভাবে যে জলের ব্যবস্থা ছিল, জল পান করার অধিকার ছিল না। তাদের যে ওই স্কুলের যিনি কাজ করতেন, তিনিও ব্রাহ্মণ সম্প্রদায়ের, তিনি ওই জল গড়িয়ে তাকে অঞ্জলি পেতে জল পান করতে হতো। যেদিন উনি আসতেন না, সেদিন জল পান করা হতো না। অর্থাৎ তীব্র তৃষ্ণার মধ্যেও তাকে একটা প্রান্তে, বিদ্যালয়ের এক প্রান্তে অস্পৃশ্য ব্যক্তির মতো বসে থাকতে হতো। আম্বেদকর উপাধি তার নিজের না, একজন ব্রাহ্মণ শিক্ষক, তিনি তার পাণ্ডিত্য এবং তার বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে তাকে এই আম্বেদকর উপাধি দিয়েছিলেন। অর্থাৎ তিনি আম্বেদকর হয়ে তিনি জানলেন যে এই অস্পৃশ্যতার, এই যে অস্পৃশ্য কোনো পদবি গ্রহণ করে তিনি কখনো বড় হতে পারবেন না। তারপর একটার পর একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি লন্ডনে গেলেন, সেখানে ওকালতি, তিনি ব্যারিস্টার হলেন। সেখানে তিনি একের পর এক গবেষণাপত্র লিখতে শুরু করলেন। তিনি উচ্চতম ডিগ্রি, ডক্টরেট পেলেন, ডিএসসি ডিগ্রি পেলেন, এবং একটা প্রতিষ্ঠিত মানুষ হিসেবে ভারতবর্ষে সেই সময় এত পণ্ডিত মানুষ, নেহেরু তিনি বুঝতে পেরেছিলেন এত বড় পণ্ডিত মানুষ ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি। তিনি প্রথম যে অস্ত্রটি আঘাত করলেন সেটা হচ্ছে জাতপাতের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অধিকার অর্জনের জন্য তিনি লড়াই করলেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করলেন, বললেন শিক্ষা, অ্যাজিটেশন করতে হবে, অর্গানাইজ করতে হবে এবং এডুকেটেড করতে হবে। এডুকেশন, অর্গানাইজেশন অ্যান্ড অ্যাজিটেশন, এই তিনটে পদ্ধতি অবলম্বন করে তিনি আন্দোলন শুরু করলেন এই অস্পৃশ্যতার হাত থেকে ভারতকে মুক্ত করার জন্য। তিনি পুস্তক লিখলেন এবং এই অ্যানিহিলেশন, কমপ্লিটলি ডিস্ট্রাকশন ফ্রম দ্য কাস্টিজম, এর পক্ষে তিনি দাঁড়ালেন। এই অ্যানিহিলেশন কথা বললাম মানে হচ্ছে সম্পূর্ণ উচ্ছেদ চাই। ভারতবর্ষে জাতপাতের উচ্ছেদ না করলে ভারতবর্ষের উন্নতি কখনো সম্ভবপর নয়, আম্বেদকর বললেন। এবং আম্বেদকর এই কথা বারবার বললেন যে কখনো জন্মসূত্রে, কখনো কর্মসূত্রে, কোনো কাজের সূত্রে, বংশ পরম্পরায় এই সবচেয়ে পরিশ্রমভোগী যারা, তারা তাদেরকে কাজের অধিকার, তাদের কাজের মধ্যে ঠেলে দেওয়া, সবচেয়ে নিম্নবর্গীয় মল পরিষ্কার করা, অন্যান্য সমস্ত সমাজের আবর্জনা পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত কাজ, সব কাজ শুধুমাত্র একটি গোষ্ঠীকে দিয়ে করানো হবে। এই যে তত্ত্ব, সেই তত্ত্বকে থেকে তিনি বেরিয়ে আসতে বললেন। মেধার ভিত্তিতে তাদের জন্য বললেন যে অস্পৃশ্যদের বললেন সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এডুকেশন, শিক্ষা গ্রহণ করতে হবে। জ্যোতিবা ফুলের কথা আপনারা জানেন, সাবিত্রী ফুলের কথা জানেন, বিদ্যাসাগরের কথা জানেন, তারা সমাজ সংস্কার করেছেন। আরেক সমাজ সংস্কারক, সবচেয়ে বড় সমাজ সংস্কারকের নাম হচ্ছে আম্বেদকর। জানেন যে তাকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে হয়েছিল হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে। গান্ধীজির সঙ্গে তীব্র সংঘাত করতে হয়েছিল যে এদের অধিকারের জন্য। তিনি সংবিধান রচনার জন্য তার পাণ্ডিত্য, তাকে চিনতে পেরেছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু অত্যন্ত বিশ্বাস করতেন এবং তিনি হিন্দু কোড আইন আনার জন্য জওহরলাল নেহেরুর নেতৃত্ব তিনি চেষ্টা করেছেন, পারেননি, কিন্তু আলোড়ন তৈরি করে গিয়েছেন। কমপ্লিট অ্যানিহিলেশন, অর্থাৎ এই জাতপাত ব্যবস্থার যে উচ্ছেদ চাই, এই যে আন্দোলন, এবং তা না হলে এই যে এসসি, এসটি, ওবিসি তাদেরকে এখনও সুযোগ সুবিধা সাংবিধানিকভাবে দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? এর জন্যও তাকে আমাদের ইতিহাস জানতে হবে, পড়তে হবে। হাজার বছরের বিদ্যালয়ে চৌকাঠ বানানোর যে অধিকার ছিল না যাদের হচ্ছে কোনো কথা বলার অধিকার ছিল না, প্রতিবাদ করার অধিকার ছিল না, সমাজের অন্তর্জ মানুষ সমস্ত উচ্ছিষ্টভোগী, খেয়ে বেঁচে থাকতে হতো। সবচেয়ে বিষয় হচ্ছে তাদের হচ্ছে বড়দের হচ্ছে যে উচ্চ বর্ণের সেবা করতে হতো। এই মানুষদের এগিয়ে আনার জন্য, তুলে আনার জন্য যে লড়াই সংগ্রাম, এটা হচ্ছে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, একটা 80% মানুষকে পশ্চাৎপদ অবস্থায় রেখে দিয়ে কখনো তা সম্ভব নয়। এটা তিনি নিজে বুঝতে পেরেছিলেন এবং সবাইকে বোঝার জন্য বলেছিলেন যে এই ভারতবর্ষের যদি উন্নয়ন করতে হয়, তিলক পর্যন্ত, বালগঙ্গাধর তিলক, তিনি পর্যন্ত যিনি বলেছিলেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার, আর আমাদের আম্বেদকর বললেন ঠিক আছে স্বরাজ আমাদের জন্মগত, কিন্তু তিলক জাতপাত বিদ্বেষী, জাতপাতের অবস্থাকে বজায় রাখতে চান। তিলকেরই বলা উচিত যে অস্পৃশ্যতা থেকে মুক্ত হওয়া আমাদের জন্মগত অধিকার, এই কথা তিনি বলেছিলেন। এবং শেষ পর্যন্ত তিনি নানা লড়াই চালিয়েছিলেন মানুষের অধিকারের জন্য প্রশ্নে,
সংবিধান রচনা করেছেন তিনি এককভাবে, শুধু না 7 জনের কমিটি, তিনিই প্রধান ছিলেন। এবং আজকের যে সংবিধান সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে আদৃত একটি সংবিধান, যে সংবিধানকে নষ্ট করে দেওয়ার জন্য ব্রাহ্মণ্যবাদীদের চক্রান্ত জারি রয়েছে। আমাদের সমস্ত ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ভারতবাসীদের শিক্ষিত মানুষদের আজকে এটা অনুধাবন করা দরকার যে আম্বেদকর কত বড় মাপের মানুষ ছিলেন। তিনি যে স্বপ্ন দেখেছিলেন জাতপাত মুক্ত ভারতবর্ষ, ভারতবর্ষ মানে ভারত নাগরিকদের ভারতবর্ষ, সেই ভারতবর্ষের স্বপ্নকে সার্থক করতে গেলে আজকে 135তম জন্মদিনে তিনি 1891 সালে জন্মগ্রহণ করেছিলেন, 65 বছর বেঁচেছিলেন। তিনি পিতামাতার হচ্ছে যে 14তম সন্তান, তার জীবিত পিতামাতা সন্তানদের মধ্যে 5মতম। সেই সন্তান, বীর সন্তান, ভারতরত্ন আজকে আমাদেরকে স্মরণ করা দরকার। এবং তাকে যদি আমরা আজ স্মরণ করতে পারি তাহলেই আমরা নতুন ভারতবর্ষ গড়ে তুলতে পারবো। এই নতুন ভারতবর্ষ গড়ে তোলার জন্য আম্বেদকর পাঠ করুন, তার অ্যানিহিলেশন ফ্রম দ্য কাস্ট, এই যে পুস্তক, তার যে একদম টোটাল ডিস্ট্রাকশন হচ্ছে কাস্টিজমের, তাকে নিয়ে চেয়েছিলেন। তার সাথে আপনাকে সার্থক করতে পারলেই ভারতবর্ষকে দেশপ্রেমী হওয়া যাবে। জাতপাতের এই নিগড়, এই হিন্দুদের মধ্যে বিভাজন, বর্ণভেদ, তা থেকে মুক্ত না হতে পারলে ভারতবর্ষকে, নতুন ভারতবর্ষকে আমরা পাবো না। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এবং আম্বেদকরকে স্মরণ করি, আম্বেদকরকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই যে আম্বেদকরের মতো মানুষ, সমাজ সংস্কারের মানুষ আজকেও পৃথিবীতে জন্মগ্রহণ করুক এবং শুধু আজকেও পৃথিবীকে আলোকিত করুক।